আসসালামু আলাইকুম। আমরা আজকে HTML এর প্রথম ক্লাসটি করব। তো সবার প্রথম আমাদেরকে VS কোডটা ডাউনলোড করতে হবে। এর জন্য আমাদেরকে গুগলে যেতে হবে। গুগল থেকে লিখবেন হচ্ছে VS কোড। VS কোড লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে এখানে আপনারা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে জাস্ট ডাউনলোড ফর পিসিতে ডাউনলোড করার পর এই জিনিসটা ইনস্টল করে নেবেন। আর যদি না করতে পারেন তাহলে হচ্ছে একটু হেল্প নিয়ে কোনো একটা সাহায্য নিয়ে তাহলে হচ্ছে আপনারা এটা ইনস্টল করা খুবই সহজ। যেহেতু আমি ইনস্টল করেছি তো আমরা হচ্ছে তার পরবর্তী স্টেপে দেখব। তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনাদের ওয়েবসাইট বানানোর সময় আপনাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েট করা, আমি যেমন এখানে আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এখান থেকে ডেস্কটপ থেকে আমি হচ্ছে নিউতে যাব, তারপর হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করব। তো এই ফোল্ডার ক্রিয়েট হলো ফোল্ডার, এবং আমার ওয়েবসাইটের নাম অনুযায়ী আমার ফোল্ডারের নামটা দিব। তো হচ্ছে আমাদের ফোল্ডারের নাম দিব আমি হচ্ছে প্র্যাকটিস ওয়েবসাইট, এবং এই ফোল্ডারটা আমার VS কোডে ওপেন করতে হবে। তো এই ফোল্ডারের মধ্যে প্রথমে ঢোকার পর এটা একটু জুম করে নিলাম। তারপর এই যে এখানে একটা URL বারটা আছে না, উইন্ডোজ 10 এ যে URL বারটা আছে, এই URL বারের মধ্যে আপনাদের লিখতে হবে হচ্ছে CMD লেখার পর যদি ইন্টার দেন এরকম একটা CMD ওপেন হবে। এখন লিখতে হবে হচ্ছে কোড, দেন কোড লেখার পর একটা স্পেস দিতে হবে, দেন একটা ডট প্রেস করতে হবে, এবং তারপর হচ্ছে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনাদের সামনে এই যে VS কোডটা আমরা যারা ইনস্টল করেছি সেই VS কোডটা ওপেন হয়ে যাবে। তো এই VS কোডের মধ্যে আমরা হচ্ছে ফাইল তৈরি করব, যে আমাদের যে HTML এর ফাইল। তো HTML ফাইল তৈরি করার জন্য হচ্ছে এই বাটন, এই যে নিউ ফাইল, আর হচ্ছে ফোল্ডার, যদি কোনো এই ফোল্ডারের মধ্যে যদি আরো ফোল্ডার তৈরি করতে চান তাহলে হচ্ছে এটা দিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করি, তাই না? তো আমরা এখন ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য হচ্ছে নিউ ফাইলে টিপ দিব, দেন হচ্ছে আমাদের যে HTML এর যে ফাইল, ওই ফাইলের প্রথমে নাম দিব, যেমন হতে পারে home.html অথবা index.html। তো আমরা প্রথমত ইন্ডেক্স লিখতেছি, এবং কেন ইন্ডেক্স লিখতেছি এটা আপনারা সামনে জানবেন। তো index.html, এখন .html কেন লিখতেছি, কারণ .html যদি থাকে তাহলে হচ্ছে আমাদের যে কোনো কিছু আমরা কোড লিখবো আমরা ব্রাউজারে কিন্তু রান করতে পারবো .html। তো যেহেতু আমরা HTML লিখবো সের জন্য আমরা .html দিচ্ছি অ্যাজ এ এক্সটেনশন। HTML লিখে টিপ দিলাম, দেন এটার মধ্যে আপনার যে HTML এর ফরম্যাট সেটা আনার জন্য হচ্ছে কিবোর্ডের শিফট প্রেস করে, যে দেখবেন 1 আছে একটা, অথবা হচ্ছে আশ্চর্যজনক যে চিহ্নটা, এই চিহ্নটা আনবেন, দেন হচ্ছে একটা এন্টার প্রেস করবেন, তাহলে হচ্ছে আপনার HTML এর যে ফরম্যাটটা কিন্তু চলে আসবে। এখন আমি আপাতত HTML এর এগুলা সব ডিলিট করে দিচ্ছি। HTML এর ফরম্যাট হচ্ছে দুই রকম, মূলত হেড এবং বডি। বডির মধ্যে আমরা যেগুলা লিখি সেটা হচ্ছে আমাদের বডিতে শো হয়, এবং হেডের মধ্যে বিভিন্ন রকম আদার্স যে কাজগুলো সেগুলা করে থাকি, ঠিক আছে? তো এখন এটা করার পর আমাদের ওয়েবসাইটটা যদি আমরা বারবার এমন এখানে যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু এইখান থেকে দেখেন এই যে HTML এর এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ওপেন কপি প্যাথ, ওই লিংক অ্যাড্রেসটা আমরা কপি করলাম, এই HTML এর কপি করলাম, দেন এইখানে যায় ব্রাউজারে যায় যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হবে, তাই না? এখন এই ওয়েবসাইটের মধ্যে আমি মাঝখানে বডিতে যেগুলাই লিখবো সেগুলা যদি আমি এখন সেভ দিলে কিন্তু এখানে যদি আবার রিফ্রেশ দেই তাহলে হচ্ছে কিন্তু এখানে আমার বডিতে যা লিখছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, রাইট? এখন দেখেন অন্যান্য ওয়েবসাইটে যেমন youtube.com, google.com এর উপরে কিন্তু এখানে নাম লেখা থাকে, টাইটেলের এই যে এখানে একটা নাম লেখা থাকে এবং একটা লোগো থাকে, তাই না? তো এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই। তো এটা আনার জন্য হচ্ছে আমরা এখানে যাওয়ার পর একটা নতুন টাইটেল ট্যাগ ইউজ করব, এবং ট্যাগটা ইউজ করব কিভাবে, সেটা হচ্ছে টাইটেল লিখবো, টাইটেল লেখার পরে একটা এন্টার দিব,
টাইটেল শুরু হলো এবং শেষ হলো, এবং টাইটেলের মাঝখানে আমি যেটা লিখবো সেটা কিন্তু আমার ট্যাবের টাইটেল হিসেবে যোগ হবে। যেমন আমি যদি লিখি ফেসবুক এবং সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু টাইটেলটা কিন্তু ফেসবুক হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি সেম একইভাবে মনে করেন যে এই টাইটেলটা তো আমি দিলাম, এখন আমাদের হচ্ছে আইকনও ইউজ করতে হবে, তাই না? এই আইকনটা ইউজ করার জন্য আমাদের এখানে লিখতে হবে লিংক, এবং এখানে বিভিন্ন রকম অপশন দেখাচ্ছে। সিএসএস কানেক্ট করতে চাচ্ছেন নাকি ফ্যাবিকন কানেক্ট করতে চাচ্ছেন? যেহেতু আমরা ফ্যাবিকন মানে এই আইকন কানেক্ট করতে চাইতেছি, এর জন্য আমরা ফ্যাবিকন এখানে সিলেকশন করে জাস্ট এন্টার প্রেস করব, এবং লিংকের মাধ্যমে আমরা কি কি আরো করতে পারি সামনে আরো দেখব। তো আপাতত এতটুকু থাক। তো লিংকের প্রথমে লিংক আনলাম। হ্যাঁ, লিংক কিভাবে আনছি আবার যদি আমি দেখাই, প্রথমে এখানে লিংক লিখবেন। এই ছবিটা আনার জন্য এই উপরে ট্যাবের যে ছবিটা এটা আনার জন্য প্রথমে লিংক টিপ দিব। লিংক টিপ দেওয়ার পর হচ্ছে ফ্যাবিকন, তাই না? সিএসএস এর পরে যে ফ্যাবিকন লেখা, এই ফ্যাবিকনটা হচ্ছে আমাদের টিপ দিতে হবে। দেন এই যে জিনিসটা আসবে এখানে দেখবেন যে এইচআরইএফ মানে হচ্ছে রেফারেন্স। এই কই থেকে আসবে ছবিটা সেটার রেফারেন্স এটার মাঝখানে দিয়ে দিতে হবে। এই যে দুই ডাবল কোটের মাঝখানে ওই অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিতে হবে। তো ফেসবুকের লোগো আমরা এখানে আনার জন্য গুগলে সার্চ করতে পারি ফেসবুক, হ্যাঁ, লোগো পিএনজি এটা লিখতে পারি। পিএনজি লিখলে হচ্ছে ফেসবুকের বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে পিএনজি গুলো দেখাবে, তাই না? তো এখানে যে কোনো একটা পিএনজি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা হচ্ছে এই ইমেজের যদি আপনারা ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস না কিন্তু কপি ইমেজ অ্যাড্রেসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ইমেজটা কিন্তু কপি হবে। এটা কপি করার পর এখন হচ্ছে আমাদের এখানে আসতে হবে এবং এই যে রেফারেন্স লিংকের জায়গায় ডাবল কোটের মাঝখানে এটা পেস্ট করে দিতে হবে কন্ট্রোল ভি দিয়ে। হ্যাঁ, এখন যদি সেভ করে এখানে যদি রিফ্রেশ করেন তাহলে কিন্তু এখানে ইমেজটা কিন্তু চলে আসছে। এখন আপনারা লোকালভাবে ওইটা করতে পারবেন, যে এখানে যদি আপনারা চান যে না আমার এই জিনিসটা অ্যাড্রেসে না, আমি ডাইরেক্ট আমার কম্পিউটারের থেকে ডাউনলোড করা কোনো ছবি ইউজ করব, তাইলে সেটাও আপনারা করতে পারবেন। প্রথম হচ্ছে যে ডাউনলোডের ছবিটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। যেমন এই ছবিটা ইমেজেসের এখানে, যেমন ধরেন এই যে এই ছবিটা ফেসবুকের আরেকটা ছবি আমি আনছি, এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের যে ওয়েবসাইটের ফোল্ডারটা, যেমন প্র্যাকটিস ওয়েবসাইট নামের যে ফোল্ডারটা, এই ফোল্ডারের উপরে ক্লিক করে এখানে আমি এই ফোল্ডারের মধ্যে ছবিটাকে পেস্ট করলাম, যে এই ছবিটা আমি ইউজ করবো আমার ওয়েবসাইটে। তো এখানে করে এখন যদি আমি ভিএস কোডে আসি, ভিএস কোডে আসার পরে কিন্তু আমার ছবিটা আমি দেখতেছি এখানে। তো এখন এই ছবিটা যদি আমি এখানে ইউজ করতে চাই তাহলে হচ্ছে এই যে রেফারেন্সে থাকা অবস্থায় আমি যদি ডট এবং স্ল্যাশ প্রেস করি তাহলে কিন্তু আমার বিভিন্ন রকম অপশন দেখাচ্ছে, রাইট? বিভিন্ন রকম অপশন দেখাচ্ছে, এবং এই অপশন থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করলেও কিন্তু সেম কাজটাই হবে, যে সেম কাজটাই হচ্ছে। কিন্তু আমরা কি করি যে যেহেতু এটা ইমেজ, তো এর জন্য একটা আলাদা ফোল্ডারে যদি আমি রাখি, যেমন ইমেজ নামের একটা ফোল্ডার বানাইলাম এবং এই ফোল্ডারের মধ্যে এই ছবিটা ঢুকাই দিলাম, মুভ করে দিলাম, এবং এখান থেকেও ওই প্যাথটা চেঞ্জ করে দিতে হবে। আবার ডট স্ল্যাশ দিয়ে প্রথমে আমাদের এই ফোল্ডারে যেতে হবে, দেন ফোল্ডার থেকে ইমেজটাকে আমাদের ধরায় দিতে হবে। এখন কিন্তু আমরা ছবিটা কিন্তু খুব সহজেই ইউজ করে ফেলছি আমাদের লিংক আমাদের ট্যাবে। হ্যাঁ, এখন যদি আমি কপি করি সেম অবস্থায় থাকবে। তো এটা হলো আমাদের সিস্টেম। তারপর আরেকটা বিষয় হচ্ছে, বারবার দেখেন যে আমরা যখনই কোনো একটা ডেটা আপডেট করতেছি বারবার কিন্তু আমাকে সেভ করতে হতেছে, আবার বারবার রিফ্রেশ করতে হতেছে। রিফ্রেশ করে করে কিন্তু আমাদের এই জিনিসটা আনতে হচ্ছে, কিন্তু এটা কিন্তু খুবই ইরিটেটেড। এটার থেকে যদি আমরা চাই যে অটো সেভ হবে এবং বারবার রিফ্রেশ করা লাগবে না, এটা যদি আমরা চাই তাহলে হচ্ছে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। তো এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তো এই যে এখানে দেখবেন যে 4টা বক্স আছে, এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করলে এখান থেকে জাস্ট একটা একটা নাম লিখবেন, লাইভ সার্ভার লিখবেন। হ্যাঁ, লিখে যদি সার্চ দেন এই যে লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশন এখানে দেখাবে।
তো এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করলেই আপনি এরকম একটা অপশন আপনারা পাবেন গো লাইভ নামে। তো আমি যেহেতু ইনস্টল করছি, আমার গো লাইভ নামের একটা অপশন এখানে দেখাচ্ছে। এটাকে আমি জাস্ট হচ্ছে ক্লিক করব, ক্লিক করলে এটা একটা সার্ভারে ওপেন হবে। দেখেন এটা কিন্তু একটা সার্ভারে ওপেন হয়েছে, রাইট? তো এখন যদি আমি কোনো কিছু মানে আমি যদি কোনো কিছু এরকম এরকম করে লিখি, তাইলে কিন্তু আমার সেভ দেওয়া লাগতেছে না, বারবারই আমার কিন্তু এটাকে রিফ্রেশ হচ্ছে, মানে অটোমেটিকলি। আমি কিন্তু রিফ্রেশ দিইনি। হ্যাঁ, এই এক্সটেনশন ইউজ করে আমরা এই সুবিধাগুলো পাই ভিএস কোডে। তো তারপর এখানে দেখেন যে কথার কথা, এখানে যে আমি বারবার ধরো আমার টেক্সট লাগবে, 20টা র্যান্ডম টেক্সট লাগবে, এই টেক্সটটা আমি বারবার লিখতে হচ্ছে, রাইট? তো এটা যাতে বারবার না লিখতে হয়, আমি যদি কম্পিউটারকে বলি আমাকে 20টা র্যান্ডম ওয়ার্ড দিতে, তো এটার জন্য আমরা লিখবো হচ্ছে লোরেম। এবং কয়টা ওয়ার্ড লাগবে, যেমন 50টা ওয়ার্ড লাগবে আমার। 50 লিখে যদি আমি এখন এন্টার দেই, তাহলে হচ্ছে দেখেন এটা কিন্তু 50টা ওয়ার্ড চলে আসছে, রাইট? তো এখন দেখেন 50টা ওয়ার্ড চলে আসছে, ঠিক আছে, কিন্তু এখানে এক লাইনে আসছে। এটা যদি আমি মাল্টি লাইনে দেখতে চাই, তাহলে হচ্ছে অল্টার এবং জেড এই দুটো প্রেস করলে মানে মাল্টি লাইনে দেখাবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এইভাবে আমরা করতে পারি। এখন এটাকে একটু সেভ দিলাম, দেওয়ার পর এখানে যদি আপনি আসেন, দেখেন যে আপনি কিন্তু সেম জিনিসগুলাই মনে করেন যে পাবেন, রাইট? এই যে এটা হচ্ছে আমাদের সার্ভার, তো এখানে কিন্তু লোরেম এটা চলে আসছে, রাইট? তো এতটুকু আমরা দেখলাম। এখন আমরা বেসিক ফরম্যাট দেখব। বেসিক ফরম্যাটটা হচ্ছে, যেমন ধরেন যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, abc.com হতে পারে NBC, হ্যাঁ? তো এই সমস্ত ওয়েবসাইটে দেখবেন আমরা হচ্ছে অনেক সময় দেখি একটা হেডলাইন থাকে, তাই না? তারপরে তার নিচে আরেকটা হেডলাইন থাকে, প্যারাগ্রাফ থাকে, তারপরে আরও মানে হেডলাইন থাকে যেটা হচ্ছে কম পাওয়ারফুল, হ্যাঁ, এরকম হেডলাইন থাকে। তো আমরা আমাদের HTML এ হেডারও আনতে পারি। তো H1 দিলে হচ্ছে, এবং এটা যদি আপনি যখন হেডিং লিখবেন, তার মানে হচ্ছে সবথেকে পাওয়ারফুল হেডিং, এটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল হেডার। এবং এরকম 6টা হেডার আছে। তো আমি যদি এখানে দেখাই, H2 তার থেকে একটু বেশি ছোট, তারপরে হচ্ছে H3টা হচ্ছে তার থেকে একটু বেশি ছোট, 4 এবং 5 এবং 6, এরকম 6টা এইচ ট্যাগ আছে বা হেডিং ট্যাগ আছে। এই হেডিং ট্যাগগুলো আমরা ইউজ করতে পারবো পরবর্তীতে, হ্যাঁ। এই হেডিং ট্যাগগুলো ইউজ করার কারণ হচ্ছে, আমাদের গুগল যখন দেখে, গুগল যখন আমাদের ওয়েবসাইটটা রিড করে, তখন কিন্তু সে বুঝতে পারে যে এটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে বেশি পাওয়ারফুল। আচ্ছা, আমরা হেডারটা কেন ইউজ করব? হেডারটা হচ্ছে এর জন্য ইউজ করব, যখন হচ্ছে আমরা যখন একটা ব্লগ লিখবো, তখন হচ্ছে এই হেডারটা লিখে আমাদের গুগলকে বলে দিতেছি আমরা যে এটা হচ্ছে আমাদের সবথেকে মেইন হেডিং, এটা বেশি ইম্পর্টেন্ট হেডিং। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে বিভিন্ন রকম হেডার ইউজ করতে পারি। আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখি, তখন হচ্ছে একটা ট্যাগ নিব হচ্ছে পি ট্যাগ। এই পি লিখে যদি আমি লিখি, এখন যদি কোনো একটা লোরেম লিখি, র্যান্ডম টেক্সট নেই, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। এবং যেমন ধরেন কথার কথা, আপনারা এখানে হচ্ছে এই লেখাটা, ডলার লেখাটা বোল্ড করবেন বা মোটা করবেন। ডলার লেখাটা মোটা করার জন্য আমাদের হচ্ছে এখানে লিখতে হবে বি ট্যাগ, একটা বি ট্যাগ আছে। এই বি ট্যাগ যদি আপনি ওপেন ক্লোজ করেন এবং বি ট্যাগের মাঝখানে যদি ডলারটা দেন, তাইলে হচ্ছে এটা মোটা হয়ে যাবে। দেখেন এটা কিন্তু মোটা হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে মোটা হয়ে গেছে। এবং এইভাবে আমরা বিভিন্ন রকম মানে জিনিস করতে পারি। আমরা হতে পারে হচ্ছে এখানে যদি ইটালিক করতে চাই বা হচ্ছে বাঁকা করতে চাই কোনো লেখা, তাহলে এখানে আই ট্যাগ ইউজ করব। আই ট্যাগ ইউজ করে যদি এটার মাঝখানে এটা দেই, তাহলে হচ্ছে এই লেখাটুকু মানে একটু বাঁকা হয়ে যাবে, হ্যাঁ, বাঁকা হয়ে যাবে, এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে এই ডলার লেখাটা আপনি দুইটা একই সাথে জিনিসটা করতে পারেন। যেমন ধরেন বাঁকাও করব, আমি হচ্ছে বোল্ডও করব। এই দুটো একই সাথে করার জন্য হচ্ছে এই আয়ের মধ্যে এই সম্পূর্ণ দুইটা জিনিসটাকে ঢুকায় দেন, তাহলে হচ্ছে এটার আইও অ্যাপ্লাই হবে, মানে ইটালিকও অ্যাপ্লাই হবে এবং বোল্ডও অ্যাপ্লাই হবে এই লেখাটার মধ্যে, ঠিক আছে? তো জিনিসটা এইভাবে কাজ করছে যে বোল্ডও লেখা হয়েছে, আইও এটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে?
তো এটা হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। তারপর হচ্ছে আমরা বোল্ড যখন করি, যে যেমন ধরেন এই জিনিসটা যেমন বোল্ড হয়েছে, এটা যদি হালকা একটু রিফ্রেশ দিই দেখবেন এটা বোল্ডও হয়েছে, এটা হচ্ছে ইটালিকও হয়েছে, তারা মানে একটু বাঁকাও হয়েছে। এখন দেখেন আমরা বোল্ড না লিখে আমরা কিন্তু আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে স্ট্রং। স্ট্রং লিখে যদি স্ট্রং এর মাঝখানে যদি আপনি কিছু রাখেন, যেমন ধরেন এই যে অ্যাডিসে যে জিনিসটা লিখলাম, এই যে এই জিনিসটা, এটা কিন্তু স্ট্রং আর বোল্ডের মতোই হয়েছে। তাহলে স্ট্রং আর বোল্ডের মধ্যে পার্থক্য কি? স্ট্রং যখন লিখবেন এটাও বোল্ড হবে, কিন্তু আপনার যখন গুগলে যখন এসইও করবেন, গুগলে কে আপনার ওয়েবসাইটটাকে বোঝানোর জন্য যে হ্যাঁ এটা বেশি স্ট্রং বা সবাই স্ট্রংটাই রিকমেন্ড করে, তো স্ট্রং লিখলেও সেই জিনিসটা সেম জিনিসটাই হবে, বোল্ড জিনিসটা, কিন্তু এটা মোর অ্যাজ ওয়ার্ক উইথ লাইক এসইও, রাইট? তো এই সেম জিনিসটা মানে যেরকম ইটালিক করে লিখছি, এই সেম জিনিসটা আপনারা এসইও ফ্রেন্ডলি যদি লিখতে চান, যে আপনি যদি এটা চান যে আপনার গুগল জানুক আপনার ওয়েবসাইটটা আপনি এমফাসাইজ করতে চাইতেছেন, তো তখন হচ্ছে আমরা ইএম এই জিনিসটা ইউজ করব, এমফাসাইজ। এমফাসাইজের মাঝখানে যেটাই আমরা রাখবো সেটা কিন্তু এমফাসাইজ হয়ে যাবে, যেমন এই জিনিসটা এমফাসাইজ হয়ে গেছে, সেম জিনিস। হ্যাঁ, তো আপনি যদি চান যে আপনাদের শুধু কোনো কাজ নাই মানে ইউজারদের দেখার জন্য, তাহলে হচ্ছে আই ট্যাগ ইউজ করতে পারেন অথবা এমফাসাইজ ইউজ করতে পারেন গুগলকে বোঝানোর জন্য। তো এটা হচ্ছে আমাদের বেসিক ওভারভিউ, মানে আমাদের বেসিক ফরম্যাটগুলো। সামনে আমরা আরও বেশি ফরম্যাট নিয়ে আলোচনা করব, এবং আমরা চলেন একটু দেখি যে ফরম্যাটগুলো কিভাবে আসলে কাজ করে, ঠিক আছে? তো প্রথমত যেমন ধরেন যে এই যে জিনিসটা কিভাবে কাজ হয়েছে, যে এমফাসাইজ বা স্ট্রং, বা এই যে যেমন ধরেন এটা যদি আমি স্ট্রং লিখি, এমফাসাইজের স্ট্রং লিখি, তাহলে এখানে দেখেন এখানে একটু স্ট্রং লিখে দিচ্ছি আমি, স্ট্রং লিখি। এখন দেখেন এখানে কি হয়েছে, এটা কিন্তু মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, তাই না? তো এখন মানে এইচটিএমএল মূলত কি করে, এটাকে রিড করে যখনই দেখে স্ট্রং ট্যাগ, তারপর থেকে সি থেকে সে মোটা করা শুরু করে, যে মোটা করতে থাকে বোল্ড করতে থাকে। যখনই দেখে যে স্ট্রং ট্যাগটা ক্লোজ হয়ে গেছে, তখন এটা ক্লোজ হয়ে যায়, তারপর থেকে আবার আগের মতো হয়ে যায়। এই হচ্ছে আমাদের ট্যাগের যে বিষয়। তারপর আমরা হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমেন্ট। মনে করেন যে আমরা অনেকেই কাজ করেছি, যেমন ধরেন অনেকেই যখন একই সাথে যখন সবাই একই সাথে কাজ করে কোডে, তখন হচ্ছে যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এই কাজটা আমি কেন লিখছিলাম, হেডারটা আমি কেন নিছিলাম। এটা একটা কমেন্ট যদি করতে চান, যদি আপনি কমেন্ট করে রাখতে চান যে হ্যাঁ আই ইউজ দিস টু এক্সপ্লেইন, এরকম করে লিখলেন, আই ইউজ দিস টু এক্সপ্লেইন লিখে রাখলেন, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এইটা আমি এই জন্যই লিখছেন। হ্যাঁ, এই কোডটুকু আমি এই কারণে লিখছি, সেই কারণটা আপনি এখানে লিখে রাখতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে লিখলে কি হয়, এইভাবে যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনার পুরা মানে অ্যাজ এ ডেটা হিসেবে আপনার ওয়েবসাইটে দেখানো শুরু করবে। তো এটা থেকে বাঁচার জন্য আপনার এই লাইনে থাকা অবস্থায় কন্ট্রোল এবং যদি স্ল্যাশ প্রেস করেন তাহলে হচ্ছে এটাকে কমেন্ট হয়ে যাবে, কমেন্ট হিসেবে এটাকে দেখাবে। এখন এটা কিন্তু কমেন্ট, আপনি এখানে জাস্ট নোট করে রাখতে পারেন এটা কেন আপনি লিখছেন, এই জিনিসটা আপনি লিখে রাখতে পারবেন, ঠিক আছে? এখন কিন্তু আপনার ওয়েবসাইটে এটা দেখাবে না। তো এটার অনেকগুলো মাল্টিপল ইউজ কেস থাকতে পারে, যেমন ধরেন এটা একটা থাকতে পারে, কমেন্ট থাকতে পারে একটা, যে আপনি কমেন্ট করে রাখতেছেন একটা জিনিস কেন আপনি এটা ইউজ করতেছেন। অথবা আপনি যেমন ধরেন যে আমার হয়তোবা এই মুহূর্তে এই কোডটার দরকার নাই, হ্যাঁ, কিন্তু হতে পারে সামনে বা 2 মিনিট পরে আমার দরকার পড়তে পারে। হ্যাঁ, এখন এই কোডটা আমার কিছুক্ষণের জন্য রিমুভ করে জিনিসটা দেখতে হবে। এখন ডাইরেক্ট যদি আপনি ডিলিট করে দেন এরকম, তাহলে কিন্তু একবারের জন্য চলে গেল, এটা কিন্তু আর আপনি ফিরে পাইতে পারবেন না, তাই না? কিন্তু এখন কিন্তু পরবর্তীতে সময় কিন্তু আপনার এই কোডটা লাগলেও লাগতে পারে, এটা আপনার মনে হয়েছিল যে এই কোডটা আমার লাগতেও পারতো। হ্যাঁ, এরকম যদি আমার হয় যে হ্যাঁ আমার এই কোডটা আপাতত আমার দরকার নাই, কিন্তু আমার সামনে এই কোডটা আমি আবার ইউজ করব, ওই ক্ষেত্রে আপনি ডিলিট না করে আপনি যদি জিনিসটা সুন্দর করে মানে একটা হ্যাক ইউজ করেন, কমেন্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে কোনো সময়
আবার এই জিনিসটা আবার জাস্ট হচ্ছে আনকমেন্ট করবেন। আনকমেন্ট করলে জিনিসটা কিন্তু আপনি আবার এই আগের মতো ইউজ করতে পারবেন। এটা আপনি আপাতত যদি ইউজ না করতে চান এটা কমেন্ট করে রাখেন, পরে আবার ইউজ করতে হলে এই জিনিসটা আনকমেন্ট করে এই জিনিসটা ইউজ করতে পারবেন। এখন আমি এটাকে কিভাবে কমেন্ট করলাম, আমার কিন্তু প্রত্যেকটা লাইনে যায় এইভাবে কমেন্ট করতে হবে না। আপনি মনে করেন যে যেগুলা কমেন্ট করবেন পুরাটা সিলেক্ট করবেন। যেমন পুরাটা আমি কমেন্ট করব এর নিচ থেকে, একবারে এখান থেকে কিন্তু না, মানে নিচ থেকে পুরাটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল স্ল্যাশ এটা প্রেস করতে হবে। কি করতে হবে? কন্ট্রোল প্লাস স্ল্যাশ। এটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে যে এটা কমেন্ট হবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপ্লাইন কমেন্ট করতে চাই। আবার যদি আনকমেন্ট করতে চাই আবার এইভাবে ধরতে হবে, এইভাবে আবার সিলেক্ট করতে হবে, আবার সেম ভাবে কন্ট্রোল স্ল্যাশ প্রেস করলে আবার আনকমেন্ট হবে। বা এখান থেকে এই লাইনে থাকা অবস্থা, আমি যদি এই লাইনে এক লাইনে থাকলে আপনার হচ্ছে পুরোটা সিলেক্ট না করলেও চলবে। আপনার লাইনে থাকলেই হইলো, জাস্ট কন্ট্রোল স্ল্যাশ প্রেস করবেন, আবার আগের মতো হয়ে যাবে আনকমেন্ট। তো এইভাবে আমরা কমেন্ট করতে পারি এবং আনকমেন্ট করতে পারি। আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।